রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তি সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। আইসিটি অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন। মিথ্যে মামলায় বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেছিল আওয়ামী লীগ, জানালেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা ঠিক করবে জনগণ। জুলাই আগস্ট গণহত্যায় গ্রেফতার দেখে কারাগারে পাঠানো হলো সাবেক আইজিপি মামুন সহ ৮ জনকে। ১ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। দেখছিলেন কাউন্সিলমেন্ট সংবাদ শিরোনাম। অপরাধী হিসেবে রাজনৈতিক দলের বিচারের সুপারিশের বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। সকালে প্রথমবারের মতো সচিবালয়ে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়ার অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। নতুন অধ্যাদেশে অপরাধী হিসেবে ব্যক্তির সঙ্গে এবার রাজনৈতিক দলের বিচারেরও সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সহ অন্যান্য উপদেষ্টা এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। ক্যাবিনেটের নেওয়া সিদ্ধান্তের বিষয়ে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিস্তারিত জানানো হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি বলতে পারে না কে রাজনীতি করবে আর কে করবে না, জনগণ তা ঠিক করবে। তবে যারা লুটপাট করেছে, হত্যা করেছে তাদের শাস্তি দাবি করেছেন বিএনপি মহাসচিব। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাঠানো হবে। বুধবার ফেনীর ফুলগাজীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মাঝে শিক্ষা উপকরণ এবং ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি আরও জানান, বেগম খালেদা জিয়া সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন। তিনি বলেছেন, দেশের মানুষকে গণতন্ত্র দিয়েছেন, অথচ আওয়ামী লীগ সরকার তাকে কারাগারে পাঠিয়েছেন। ৬ বছর জেলে থাকলেও বেগম খালেদা জিয়া মাথা নত করেননি, তাকে সুচিকিৎসা পর্যন্ত দেওয়া হয়নি। বিএনপি মহাসচিব জানান, ১৫ বছরের জঞ্জাল সরাতে কাজ করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে একটু সময় দিলে সব জঞ্জাল শেষ করে একটি নির্বাচন দেবে বলে মনে করছেন মির্জা ফখরুল। কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সেই নির্ধারণ করতে পারি না। সুতরাং এখানে কোন ভুল বুঝাবুঝির অবকাশ নাই। আমরা কখনোই কাউকে কোন দলকে নির্বাচন করতে দিতে মানা করিনি। কিন্তু যারা হত্যা করেছে, যারা মানুষ খুন করেছে, যারা অন্যায় করেছে, দেশের আপনার সম্পদ নষ্ট করেছে, বিদেশে টাকা পাঠিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। সন্ধ্যায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন নির্বাচন কমিশন ইসি গঠনের জন্য নবনিযুক্ত ৬ সদস্যের অনুসন্ধান কমিটি। রাষ্ট্রপতি প্রেস সচিব মোহাম্মদ জয়নুল আবেদিন জানিয়েছেন, নবনিযুক্ত অনুসন্ধান কমিটির সদস্যরা সন্ধ্যে ৬:৩০ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর অনুসন্ধান কমিটির সভাপতিত্ব করবেন। নির্বাচন কমিশনের জন্য ১০ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। ২-১ দিনের মধ্যে ইসি সদস্যদের নাম ঘোষণা হতে পারে। অনুসন্ধান কমিটির অন্য সদস্যরা হচ্ছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান, মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলাম, সরকারি কর্ম কমিশন পিএসসির চেয়ারম্যান মুবাশির মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার এবং পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন্নেসাত আহমেদা বেগম। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেফতার দেখানো হয়েছে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ ৭ পুলিশ কর্মকর্তা এবং বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ৮ জনকে। ১ মাসের মধ্যে এসব আসামিদের ব্যাপারে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেল। যথাযথ এবং কার্যকর তদন্তের স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৮ আসামিকে কারাগারে রাখারও নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন এস.এম. ফয়েজ। জুলাই আগস্টে দেশজুড়ে যখন গণহত্যা হয়, সে সময় পুলিশের প্রধান ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আর তাকে প্রধান আসামি করে যে মামলাটি ট্রাইব্যুনালে হয়, সেই অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ৮ জনকে সকালে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
সকাল 11টার পর 3 বিচারপতির নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল বসার পর শুরুতেই চিফ প্রসিকিউটর জুলাই আগস্ট গণহত্যায় চৌধুরী মামুনের কমান্ড কিভাবে পুলিশ সদস্যদেরকে হিংস্র করে তুলেছে তা তুলে ধরেন। বলেন তিনি ছিলেন গণহত্যার সুপ্রিম কমান্ডার। এরপর এমটিএমসির দায়িত্বে থাকা সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান কিভাবে ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় উস্কে দেন তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বর্ণনা করা হয়। এ সময় জিয়াউল আহসানের বোন বিচারকে মিডিয়া ট্রায়াল বলে আখ্যা দেন। ওই অফিসে কোনো আয়নাঘর নেই এবং উনি কখনো ডিজিএফআইতে চাকরি করেননি। আয়নাঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য, সেই তথ্যটা নিয়ে যে মিডিয়া যে ট্রায়ালটা করছে, সেই ট্রায়ালটা ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক। সরকারের আমলে যারা বিরোধী দলের থেকে কথা বলার চেষ্টা করেছে, ভয়েস রেজ করার চেষ্টা করেছে, তাদেরকে একের পর এক পরিকল্পিতভাবে অপহরণ করেছেন, গুম করেছেন, বছরের পর বছর আটকে রেখেছেন। সেখানে তাদেরকে নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স দিয়ে এমন নির্মম অত্যাচারের মাধ্যমে তাদেরকে আটক রেখেছেন। তাদের মধ্যে বহু মানুষ আজও ফিরে আসেনি। তার নেতৃত্বে বিএনপির নেতা ইলিয়াস আলীকে অপহরণ করে হত্যা করা হয় বলে আমরা জানতে পেরেছি। এরপর আশুলিয়ায় পুলিশের গাড়িতে 43 জনকে পুড়িয়ে মারা যাত্রাবাড়ির গণহত্যার বর্ণনা দেন চিফ প্রসিকিউটর। এ সমস্ত পুলিশ কর্মকর্তারা কিভাবে জড়িত তাও বর্ণনা করেন তিনি। এরপর এই 8 জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। প্রত্যেকটা অফিসারের ব্যাপারে সুনির্দিষ্ট যে সমস্ত অভিযোগ ছিল সেগুলো আমরা সুনির্দিষ্ট করেছি এবং আমরা আদালতকে অবহিত করেছি যে আমরা এই সমস্ত এভিডেন্স যা পাচ্ছি সেগুলো কালেক্ট করে আমাদের তদন্ত সংস্থা বিচারের উপযোগী করে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ফলো করে সমস্ত ডিজিটাল এভিডেন্স, লাইভ এভিডেন্স এমনভাবে আমরা আদালতের সামনে প্লেস করব ক্রিস্টাল ক্লিয়ার ভাবে অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল। গোটা বাংলাদেশ, গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে। সেই ধরনের এভিডেন্স প্রিপেয়ার করার জন্য আমাদের যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা 2 মাস চেয়েছিলাম, আদালত 1 মাস সময় দিয়েছেন। এজলাসে হাউমাউ করে কেঁদে ওঠেন গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম। বলেন ন্যায় বিচার চান তিনি। ট্রাইব্যুনাল বললেন ন্যায় বিচার পাবেন, তবে বাকিদের নিশ্চিন্তে থাকতে দেখা যায়। শেখ হাসিনার সরকারের আমলে তৈরি করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে বিচার করা হয়েছে যুদ্ধ অপরাধীদের। আর সেখানেই বিচার হচ্ছে আওয়ামী লীগের ক্ষমতাধর মন্ত্রী, এমপি, সাবেক আমলা, সাবেক পুলিশ কর্মকর্তা, সাবেক সেনা কর্মকর্তাদের, যাদের বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যা, হত্যা, লাশ গুমের অভিযোগ রয়েছে মানবতা বিরোধীরও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রাথমিক তদন্তেও তার সত্যতা মিলেছে। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার গভীরে ইউক্রেনের আঘাতকে পশ্চিমাদের যুদ্ধ বিস্তারের পদক্ষেপ হিসেবে দেখার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। এমন পরিস্থিতিতে মস্কোর আত্মরক্ষার অধিকার আছে বলে রাশিয়ার পক্ষ নিয়েছে ন্যাটোর সদস্য দেশ তুরস্ক। G20 সম্মেলনে ব্রাজিলে যাওয়া রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেছেন, পারমাণবিক যুদ্ধ এড়াতে সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টা করবে মস্কো। এ প্রসঙ্গে তিনি বলেছেন, পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেবে মস্কো। রাশিয়ার অনেক ভেতরের দিকে থাকা অঞ্চলে হামলার মাধ্যমে ইউক্রেন যুদ্ধের নতুন অধ্যায় শুরু করলো বলেও মন্তব্য করেছেন ল্যাভরভ। রাশিয়ার সামরিক আগ্রাসনের 1000তম দিনে প্রথমবার দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষা দপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে, ইউক্রেন সীমান্ত থেকে উত্তর দিকে দূরবর্তী ব্রিয়ানস্ক অঞ্চলে 5টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হলেও একটি আঘাত হানে। এতে একটি সামরিক স্থাপনায় অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়েছে। এটি ইউক্রেনের পক্ষে ইতিবাচক কোনো পদক্ষেপ নয় বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পক্ষ নিয়েছেন রাশিয়ার পরমাণু নীতি সংশোধনের, বলেছেন আত্মরক্ষার অধিকার আছে রাশিয়ার, আর একে রাশিয়ার দায়িত্ব জ্ঞানহীন পদক্ষেপ বলেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মুখপাত্র সাবরিনা সিং জানিয়েছেন, এ অবস্থায় পারমাণবিক নীতি সংশোধনের কথা ভাবছে না যুক্তরাষ্ট্র। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়। 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।